कौन है ये, कौन है ये? अबे मच्छर मच्छर, सोच के आगे, जुर्म के पीछे। আরে এসো এসো এসো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। নমস্কার বৌদি। রাজ, কেমন আছিস? কি ব্যাপার, আজ রাখি বন্ধনের দিনে ফ্যাক্টরিতে গিয়েছিলি? ফ্যাক্টরিও আমার হাতে রাখি বেঁধেছে যে, ব্যবসাটাকে রক্ষা করতে হবে তো। তোর মতো এরকম ভালো বিজনেসম্যান কেউ হতেই পারে না। থ্যাংক ইউ। চল চল ভেতরে চল, আসুন বৌদি। অনেকদিন পরে আসতে পেরে আরে মিতেশ, ওই আরে দাদা, এটা কি হলো? আপনি আসতে আবার দেরি করলেন। সরি বৌদি, আমার জন্য সকলকে এইরকম ভাবে ওয়েট করতে হলো। ওই হঠাৎ করে বিশেষ কিছু কাজ এসে গিয়েছিল। দেখো দাদা, আজ কিন্তু বিজনেসের কথা একদম বলা যাবে না। একদম ঠিক বলেছেন সুরজ দাদা। বিক্রম দাদা, আমরা কখন থেকে তোমার হাতে রাখি বাঁধবো বলে অপেক্ষা করছি। দেখো, সব থেকে বড় তুমি, তাই সবার আগে তোমার নম্বর, তারপর রাজ দাদার, আর একদম শেষে সুরজ দাদার। সরি সুধা, এই অপেক্ষার বদলে আমি তোমাকে একটা খুব সুন্দর উপহার দেবো। আরে বাহ, আমি আসছি। সবাইকে সবাই সবার সামনে বলবো। না, আগে আমি দেখবো। আরে রাহুল, আরে হ্যাঁ আন্টি, এবার তোর বোনের জন্য কি স্পেশাল গিফট এনেছিস? তুই জানিস তো, তোর পাতানো বোন মুখটা প্যাঁচার মতো করে কি বলবে? ও নো রাহুল, এই বছর আবার কুর্তি। কিন্তু কিন্তু আন্টি, এবার আমি নতুন কিছু এনেছি। কিন্তু দীপিকা কোথায়? দীপিকা, আরে দীপিকা, তুই এখনো রেডি হসনি? মা আজ আমার শরীরটা ঠিক নেই। দেখ মা, আজকে রাখি, তোর সব দাদারা নিচে তোর জন্য অপেক্ষা করছে, আর রাহুল তো তোর জন্য খুব ভালো গিফট নিয়ে এসছে। তাড়াতাড়ি রেডি হয়ে যা না। মা প্লিজ। কি হয়েছে দীপিকা? কয়েকদিন ধরে দেখছি তোর মুডটা কেমন যেন ঠিক নেই। হয় ফোনে কথা বলতে থাকিস, না হলে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাস। যদি কিছু হয়ে থাকে তো বল না রে। মা আসলে না মা, আজ সত্যি আমার শরীরটা ঠিক নেই। দেখ, রেডি হয়ে নিচে চলে আয়, আর তোর দাদাদের রাখি পরিয়ে দে। তারপর তোর ঘরে এসে বিশ্রাম করিস। আমি তোকে একদম ডিস্টার্ব করব না, ঠিক আছে? ঠিক আছে মা, আমি 5 মিনিটে তৈরি হয়ে আসছি। আরে এই তো সোনামি, তাড়াতাড়ি আয়। কি করে বলবো বাবা মাকে? বাবা মা তো বুঝবেই না। ওদের তো খালি মনে হয় যে আমি শুধু শুধু অজুহাত দিচ্ছি, কিন্তু আমি সত্যি জানি আমি যেটা ভাবছি সেটা ভুল নয়। হ্যাঁ হ্যাঁ, পড়া পড়া পড়া। এবার কিন্তু টাকাটা আগের বারে থেকে যেন বেশি হয়। হ্যাঁ, আমি আগেই বলে দিলাম কিন্তু তোকে। হ্যাঁ, তাছাড়াও
যখন বোনেরা উন্নতি করবে তখনই ভাইরাও উন্নতি করবে। কি বলছে? দেখো কি পেলে না পেলে সেসব নিয়ে চিন্তা করো না, যে দিচ্ছে তার মনটাকে বোঝবার চেষ্টা করো। একদম ঠিক। তাছাড়া এটা তো শুধুমাত্র একটা রীতি, ভাই বোনের সম্পর্ক তো ভালোবাসা দেওয়া আর নেওয়ার মধ্যে থাকে। আচ্ছা রাজ, আমি তাহলে আসি। অফিসে গিয়ে নতুন অর্ডারগুলো চেক করতে হবে। আরে আর কি বলছো তুমি বাবা? আর এখনো পর্যন্ত আমার আদরের বোনটা দীপিকা আমার হাতে রাখিই পরায়নি। আঙ্কেলও কোথায়? কোথায় আছে দীপিকা? ও নিচে আসেনি কেন? আসলে কি জানো, ওর শরীরটা ঠিক নেই। আরে এটা তো দীপিকার গলা। কি হলো কি হলো? দীপিকা দীপিকা, আওয়াজটা তো এই দিক থেকে শুনলাম। দীপিকা, দীপিকা, দীপিকা দরজা খোলো। দীপিকা, কি হয়েছে? আরে ভাই কি হয়েছে বল না। দীপিকা আরে উত্তর কি দিচ্ছে হলো না তোকে? কেন? দরজা তো বন্ধ। দীপিকা দরজাটা খোলো। আপনারা সবাই পিছনে সরুন, আমি দরজাটা ভেঙে দেখছি ভিতরে কি হয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ভাঙো ভাঙো, ভেঙে দাও। ভেঙে দে ভেঙে দে তাড়াতাড়ি ভেঙে দে। আস্তে। মৃত্যুটা গুলি লেগে হয়েছে। স্যার গুলি গলাটার ঠিক নিচেই মারা হয়েছে। একটু উল্টাও তো। কোথাও কোনো আঘাত নেই, আর গুলিটাও ভেতরে। স্যার এই জানলাটাও ভেতর থেকে বন্ধ। এই দুটো জানলাই বন্ধ আর কাঁচটাও ভাঙেনি। স্যার দরজাটাও ভেতর থেকে বন্ধ ছিল, দরজাটা ভেঙে ভেতরে এসেছি আমরা। আশ্চর্য, সমস্ত জানলাগুলো ভেতর থেকে বন্ধ করা। এই দরজাটাও ভেতর থেকে বন্ধ করা ছিল, জানলার একটা কাঁচও ভাঙেনি। অর্থটা একদম পরিষ্কার, গুলি বাইরে থেকে চলেনি। কিন্তু স্যার গুলি যদি ভেতর থেকে কেউ চালায় তাহলে খুনি বাইরে গেল কি করে? মিস্টার রাজ, আমি জানি যে এই সময়টা খুব দুঃখের, কিন্তু কেসটাকে সলভ করার জন্য আপনাকে আমাদের কিছু জিজ্ঞাসা করতে হবে। বলুন কি জিজ্ঞেস করতে চান? এই যে সমস্ত লোক নিচে ছিল, কিন্তু দীপিকা এখানে কি করছিল তাহলে? ওর শরীরটা ঠিক ছিল না, আমি ওকে উপরে ডাকতে আসি যে নিচে এসে যেন রাখি পড়ায়। আমাকে বলল আমি তৈরি হয়ে 5 মিনিটের মধ্যে নিচে আসছি, কিন্তু তারপর তোর চিৎকারটাই শুনতে পেলাম। স্যার হতে পারে দীপিকা তৈরি হওয়ার জন্য দরজা বন্ধ করেছিল, আর খুনি ভেতরেই বসেছিল, আর তারপরে ওকে খুন করে দেয়। এটা তো হতেই পারে পুরবী, কিন্তু খুনি ভেতর থেকে বাইরে গেল কিভাবে? স্যার আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেই প্রশ্নেই এসে আটকে গেলাম। নিখিল, প্রশ্নটা যখন উঠেছে তখন জবাবটাও নিশ্চয়ই এর মধ্যেই আছে। বাহ, আমরা এখানে কেস নিয়ে হাঁপিয়ে পড়েছি আর তুমি এখানে পুতুল নিয়ে খেলা করছো। এই পুতুল নয় এটা, এ এখন একজন ভিকটিম।
আর এই ভিকটিমই আমাদের ওই খুনির কাছে পৌঁছে দেবে। এই ঘুরিয়ে কথা বলা বন্ধ করবে? আর কি করব ভাই, জবে থেকে এই সিআইডি তে জয়েন করেছি তখন থেকে এছাড়া অন্য কোনো খেলা মনেই আসে না। তাই নাকি? সিআইডি তে তোমার মতন অনেক সিনসিয়ার অফিসার আর কেউ আছে নাকি? Thank you, ব্যাস, thank you. অনেক হয়েছে। এইটা দীপিকা। দীপিকা একদম এইরকম ভাবে দাঁড়িয়েছিল, একদম এইরকম ভাবে, আর ওকে গুলিটা এইখানে লেগেছিল, এইখানে। কিন্তু স্যার, এই পুতুলের গলার নিচে যে রডটা রয়েছে সেটার অর্থটা কি? এই পুতুলটা দীপিকার হাইটের, মানে 5 ফুট 4 ইঞ্চেস। আর আমরা এটা জানার চেষ্টা করছি যে দীপিকাকে গুলি কোন অ্যাঙ্গেল থেকে মারা হয়েছিল। মানেটা এই পুতুলের গলার মধ্যে এই যে রডটা সেই অ্যাঙ্গেলেই লাগানো হয়েছে যে অ্যাঙ্গেলে এই দীপিকার গলায় গুলিটা ঢুকেছিল। এই অ্যাঙ্গেলে গুলি তখনই ঢুকতে পারে যখন বন্দুকটা এই অ্যাঙ্গেল থেকে ছোড়া হবে। এই দেখো, একদম নিচ থেকে গুলিটা চালিয়েছে। হ্যাঁ বাস, মানে লো অ্যাঙ্গেল থেকে। কিন্তু গুলিটা চালালো কোথা থেকে? এই গুলিটা? স্যার, দীপিকার বেডরুমটা হলো ফার্স্ট ফ্লোরে। তাহলে এমনও হতে পারে যে খুনি বাইরে থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে গুলি চালিয়েছিল। কিন্তু আমরা ওই ঘরটাকে ভালো করে চেক করেছিলাম, ওর বেডরুমের জানালার কোনো কাঁচই ভাঙা ছিল না। স্যার, কোনো কাঁচও ভাঙা ছিল না আর জানলাও ভাঙা ছিল না। আরও একটা ব্যাপার স্যার, এই বুলেটটা .45 ক্যালিবারের আর খুব কাছ থেকে চালানো হয়েছে। .45 ক্যালিবারের গুলিটা খুব কাছ থেকে চালিয়েছিল। ঘরের জানলার দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলার কাঁচটাও ঠিকঠাক আছে। তার মানে হলো গুলি ওই ঘরের ভেতর থেকেই চালানো হয়েছে। আর যে গুলি চালিয়েছিল সেও ঘরের ভেতরেই ছিল। স্যার, হতে পারে যে খুনি বেডের নিচে লুকিয়েছিল আর ও ওখান থেকেই গুলি চালিয়েছিল। হ্যাঁ, মানছি। হ্যাঁ, কিন্তু উধাও হলো কিভাবে? ঘর থেকে উধাও হলো কিভাবে? রজত, ঘরের ভেতর কোনো না কোনো গোপন রাস্তা আছে যে পথ দিয়ে খুনি পালিয়ে যায়। ওই দীপিকাদের বাড়ি, মানে ওই রুম, আরো একবার ভালো করে চেক করে দেখে নিতে হবে। স্যার, না তো কোনো গোপন দরজা আছে, না কোনো লুকোনোর জায়গা। এটা কিভাবে হতে পারে? কোনো না কোনো রাস্তা তো থাকবেই। হয়তো আমরা ভুল জায়গায় ঠিক জিনিস খুঁজছি। পুরবি, তুমি দীপিকার মা বাবাকে উপরে নিয়ে এসো তো। স্যার, স্যার, কোথাও দীপিকা নিজেকে গুলি করে আত্মহত্যা করেনি তো? নিখিল, বলার আগেই অন্তত কিছু ভেবে বলো। যদিও আত্মহত্যা করতোই তাহলে গানটা তো এখানেই পড়ে থাকতো, কিন্তু সেটা পাওয়া যায়নি। রাইট স্যার। স্যার, আপনারা একটা কথা বলুন, আপনারা যখন এখানে এলেন আর আপনারা দীপিকাকে দেখলেন, তো সেই সময় জানলাগুলো বন্ধ ছিল না খোলা ছিল? অফিসার, ওই সময় আমাদের নজর শুধু দীপিকার দিকেই ছিল। জানলা খোলা থাকাই উচিত ছিল, কারণ এই রুমের এসিটা খারাপ ছিল। এসি খারাপ ছিল? কবে থেকে? আগে 2 দিন ধরে কুলিংই হচ্ছিল না। দীপিকা 2 দিন ধরে গেস্ট রুমে ঘুমোচ্ছিল। যদি জানলা খোলা থাকতো, দীপিকা এইখানে পড়েছিল এই রকম। তার মানে গুলিটা সামনের দিক থেকে এসে থাকবে, এই জানলা দিয়ে। আর ডক্টর সালুকেও বলেছিলেন যে গুলি নিজ দিক থেকে এসেছে। তার মানে হলো যে গুলি যে চালিয়েছিল সে বাইরেই কোথাও ছিল। কিন্তু স্যার, যখন আমরা এখানে এসেছিলাম তখন সমস্ত জানলা বন্ধ ছিল। যখন দীপিকাকে দেখতে সব লোক এখানে এলো তখন কেউ একজন জানলাটা বন্ধ করে দিয়েছিল। চলো নিচে ওয়াচম্যানকে জিজ্ঞাসা করি। এটাই দীপিকা ম্যাডামের বেডরুমের জানলা তো? হ্যাঁ স্যার, এরকম ধরনের 3টে জানলা ওই দিকটাতেও আছে। দেখাও। কতদিন এখানে চাকরি করছো? আগে 5 বছর হয়ে গেছে কাজ করছি।
এমন কোনো লোকজনকে দেখেছো যে যাকে তুমি চেনো না? না স্যার, এরকম ধরনের লোককে তো দেখিনি। এই দেখুন, এই জানলা, দীপিকা ম্যাডামের ঘরের জানলা। জুতোর ছাপ। নিখিল, ওপরে গিয়ে দেখো তো কিছু পাওয়া যায় কিনা। স্যার। স্যার, গুলি যে করেছে সে নিশ্চয়ই এই পাইপে চড়েই উপরে গেছে। কিন্তু স্যার দরজা জানলা তো ভেতর থেকে বন্ধ ছিল, তাহলে বাইরে বেরোলো কিভাবে? স্যার। হ্যাঁ নিখিল। স্যার, খুনি এখান থেকেই নেমেছে। স্যার, এই গামলাটার মধ্যে জুতোর ছাপ রয়েছে আর এই ছাদের মধ্যেও জুতোর ছাপ পড়েছে। এই দেখুন স্যার, একটা চশমা পেয়েছি। চশমা? এই চশমাটা দেখো তো, এটাকে চেনো? কাউকে এটা পড়তে দেখেছো? না স্যার। আচ্ছা, তোমার সাহেব আর মেম সাহেবকে ডাকো তো। আপনারা এই চশমাটা দেখুন তো, আপনারা কাউকে এটা পড়তে দেখেছেন? কিছু মনে পড়ছে না স্যার। আমি জানি এই সানগ্লাস ফাল্গুনের। ফাল্গুন? আগে আমাদের প্রতিবেশী মেজর সাহেবের ছেলে। আপনি ঠিক জানেন? আগে হ্যাঁ, ও যখনই দীপিকার সঙ্গে দেখা করতে আসতো এই সানগ্লাসটাই পরে থাকতো। ক্ষমা করবেন শোভা দেবী, মানে ফাল্গুন আর দীপিকার মধ্যে কিছু। কেউ কাউকে পছন্দ করতো না। মানে? ফাল্গুন দীপিকাকে ভালোবাসতো, কিন্তু দীপিকা ওকে পছন্দ করতো না। কিন্তু তাও ও দীপিকার পিছু ছাড়েনি, তাই আমরা পুলিশে কমপ্লেনও করেছিলাম। আচ্ছা, কবে করেছিলেন এই পুলিশ কমপ্লেন? 1 মাস আগে। এই হলো আমাদের কেসের প্রথম সূত্র, ফাল্গুন। ফাল্গুন, আজ সকালে তুমি মিস্টার রাজের বাড়িতে কি করছিলে? মিস্টার রাজ? আমি তো ওনার বাড়িতে যাইনি। তাহলে তোমার সানগ্লাস ওর ছাদে পৌঁছলো কিভাবে? এটা বলো না যে এই চশমাটা তোমার নয়। হ্যাঁ, এটা আমার, কিন্তু হয়তো আগে কখনো পড়ে গিয়েছে। আচ্ছা, তুমি আগেও বেশ কয়েকবার দীপিকার বাড়িতে গিয়েছিলে। দেখো, সত্যি সত্যি বলে দাও, আমাদের টাইম ওয়েস্ট করো না। কেন দীপিকাকে খুন করেছো বলে দাও, নালে আমরা কিন্তু আরো অন্য পদ্ধতি জানি সত্যি বের করার। আমি মানছি যে আমি দীপিকার ঘরে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে খুন করিনি। আর স্যার, আমি মিথ্যে কথা বলছি না স্যার। স্যার, এটা পেয়েছি আমি ফাল্গুনের কাবার থেকে। এই বন্দুকটা তো আমার, তোমার কাছে কি করে এলো? মেজর সাহেব, .45 ক্যালিবারের গান। আর দীপিকার শরীর থেকে যে গুলিটা পাওয়া গেছে সেটাও .45 ক্যালিবারেরই। স্যার, স্যার আমি তো নকল গুলি ব্যবহার করে থাকি, আর বাবার বন্দুকটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ইউজ করি আমি। আর এটা দিয়ে দীপিকাকেও ভয় দেখানো প্র্যাকটিস করতে দীপিকা পুলিশে কমপ্লেন করে, তোমার রাগ হয়ে যায়, আর তুমি বন্দুকে আসল গুলি ভরে দীপিকাকে মেরে দিলে। এটা সত্যি নয় স্যার। আসল সত্যিটা হলো আমি দীপিকাকে খুব ভালোবাসতাম, কিন্তু ও আমাকে একদম পছন্দ করতো না। আর ও পুলিশ কমপ্লেন করার পরে আমি ওর সঙ্গে দ্বিতীয়বার দেখা করার চেষ্টাও করিনি। তাহলে আজ সকালে ওর বাড়ি গিয়েছিলে কেন? শেষবারের মতো ওকে বোঝাতে গিয়েছিলাম যে আমি খারাপ ছেলে নই, আমাকে একটা সুযোগ দিক, কিন্তু সাহসী জোটাতে পারিনি, পর্দার পেছন থেকে বেরোতেই পারিনি। আর দীপিকার মা ঘর থেকে চলে যাওয়ার পরে আমিও সেখান থেকে চলে যাই স্যার। এখন তুমি সত্যি বলছো না মিথ্যে সেটা তো আমরা জেনেই নেব। মেজর সাহেব, আপনার গানটাকে আমাদের ব্যালিস্টিকে পাঠাতে হবে, আর যতক্ষণ রিপোর্ট না আসে ফাল্গুন তুমি কাস্টাডিতে থাকবে। হ্যাঁ শালুকে, কি বলছে তোমার রিপোর্ট? দুটো খবর আছে তোমাদের জন্য, একটা ভালো আর একটা খারাপ। আচ্ছা, একটা কাজ করো, প্রথমে ভালো খবরটা শুনে নাও। শোনাও। ফাল্গুনের বন্দুক থেকে যে গুলিটা চলেছে ওই বন্দুকের ক্যালিবারও .45। দেখো শালুকে, এটা তো আমিও জানি। খারাপ খবরটা শোনাও। খারাপ খবরটা এই, দুটো বন্দুকের ক্যালিবার তো একই আছে, কিন্তু দুটো গুলি ম্যাচ করছে না। কি? দুটো গুলি ম্যাচ করছে না? তাহলে দীপিকাকে যে গুলিটা চালানো হয়েছিল সেটা ফাল্গুনের বন্দুক থেকে চলেনি? না স্যার, আপনার রিপোর্টটা একদম ঠিক। আর ইউ শিওর? শিওর মানেটা কি? হ্যাঁ, এটা সালুঙ্কের রিপোর্ট। আমার রিপোর্ট কখনো ভুল হয় না।
আর যদি রিপোর্টটা ভুল হয় না তাহলে রেজিগনেশন লেটার হাতে দিয়ে হিমালয় চলে যাব। ছেড়ে দিন সালুকে স্যার এর আগে দুবার হিমালয় গেছিলেন। এটার মানে হলো ফাল্গুন ঠিক কথাই বলেছিল। যখন দীপিকার উপর গুলি চালানো হয়েছিল তখন ও রুমের বাইরে ছিল। তাহলে দীপিকার উপর গুলিটা চালালোটা কে? আর যে এই গুলিটা চালিয়েছে সে এই রুম থেকে বাইরে গেল কি করে? হ্যাঁ স্যার, সমস্ত জানলা দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেটাই তো। আর একটা কথা আমি বলতে চাই, যদি কিছু পেয়ে যাও এর থেকে। সেটা কি স্যার? দীপিকাকে যে গুলিটা লেগেছে সেই গুলিটাতে আরো অন্য কিছু পেয়েছি। সালুকে সাসপেন্স তৈরি করা তোমার একটা পুরনো অভ্যেস। তাড়াতাড়ি বলে দাও তো কি পেয়েছো। কাঠের গুঁড়ো পাওয়া গেছে, উডেন পার্টিকলস। উডেন পার্টিকলস? স্যার তাও বুলেটে? তার মানে হলো গুলিটা দীপিকার গায়ে লাগার আগেই নিশ্চয়ই কোনো কাঠ ঘেঁষে গুলিটা গেছিল। স্যার দীপিকার রুমে তো অনেকগুলো উডেন ফার্নিচার আছে। তাহলে ওখানকার সমস্ত উডেন ফার্নিচার ভালো করে চেক করো। দেখো কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই গুলির চিহ্ন পাওয়া যাবে। স্যার। হ্যাঁ বিনীত স্যার, এই দেখুন এই কাঠটা এখান থেকে পুড়ে গেছে। বারুদের গন্ধ, গান পাউডার, তার মানে গুলিটা এই কাবার্ডের মধ্যে থেকে চলেছে। স্যার এই দেখুন ফোল্ডার, খালি। স্যার এই জুয়েলারি বক্সও খালি। ও জুয়েলারি উধাও। একটা কাজ করো, দীপিকার মা বাবার কাছে খবর নাও এই ফোল্ডারে কি ছিল। ইয়েস স্যার। পুরবি, স্যার, এই জিনিসগুলোকে বার করো তো। শোভাদেবী, এই জুয়েলারি বক্স থেকে কি কেউ জুয়েলারি বার করেছিল না বক্সটা বরাবর খালি ছিল? আগে এই বক্সটাতে দীপিকা জুয়েলারি ছিল, আমরা তো বের করিনি। আর এই ফোল্ডার? এর মধ্যে দীপিকা ডায়েরি ছিল, ওর ডায়েরি লেখার অভ্যেস ছিল। ও কাউকে এই ফোল্ডারটা ছুঁতেই দিত না। তার মানে হলো দীপিকার আলমারি চেক করা হয়েছে আর কিছু জিনিস এর থেকে বারও করা হয়েছে। স্যার এই দেখুন, স্যার এখান থেকে স্ক্রু বার করা হয়েছে। ও, এইবার আমি বুঝতে পারলাম দীপিকার খুন কিভাবে হয়েছে। কিভাবে স্যার? এই আলমারির ভেতর গান ফিট করা হয়েছিল, আর সেটাও এমন ভাবে যে যদি কেউ দরজা খোলে তাহলে গুলি ছুটে যাবে। হ্যাঁ ড্যানি, ঠিক ওই রকমই আলমারিটা বানিয়েছো তো যেরকম ক্রাইম সিনটা ছিল? হ্যাঁ স্যার, আপনি যেমন বলেছিলেন ওই দীপিকার বেডরুমের আলমারির মতন একদম ওই একই আলমারি বানিয়েছি স্যার। এক্সিলেন্ট। তাহলে চলো দরজাটা খুলে দাও আলমারির। আমি? হ্যাঁ তুমি, চলো তাড়াতাড়ি। এবার বুঝেছো? এবার বুঝেছো কিভাবে বন্দুকটা সেট করা হয়েছিল? যেই এই আলমারির দরজাটা খোলা হবে আর ট্রিগারে প্রেসার পড়বে আর গুলি চলে যাবে। স্যার দীপিকার তো সন্দেহও হয়নি যে এখানে গান রাখা ছিল। যেই এটা করেছে সে জানতো যে এই আলমারিটা দীপিকারই, আর ওই এটাকে খুলবে। জানি, একটা কথা বলো, রিক লাগাতে কত টাইম লাগতে পারে? স্যার এই ধরুন 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট? প্রশ্ন এটাই ওঠে যে খুনি এই রিগটা ফিট করার এতটা সময় পেল কি করে? আর যদি পায়ও তাহলে দীপিকা এই ব্যাপারে কিছুই জানতে পারলো না কেন?
স্যার দীপিকার মা কিন্তু বলছিল যে ওর ঘরের এসিটা দুদিন ধরে ঠিক করে কাজ করছিল না। কিন্তু খুনির মাথা ঠিক কাজ করছিল ফেডরিক। তার মানে কি স্যার? তার মানে হলো দীপিকার ঘরের এসি খারাপ হয়নি, খারাপ করা হয়েছিল, জেনে শুনে খারাপ করে দিয়েছিল। কারণ এসি ছাড়া দীপিকা রুমে ঘুমোয় না, আর খুনি যাতে এই রিগটা ফিট করার সময়টুকু পায়। স্যার এই কাজটা কোনো বাইরের লোকের হতে পারে না, নিশ্চয়ই এই কাজটা ভেতরের লোকই করেছে। বাড়িতে আসা কোনো অতিথি, কোনো বন্ধু বা কোনো আত্মীয়। স্যার সেদিন বাড়িতে রাখি পূর্ণিমা উৎসব হচ্ছিল, তাই বাড়িতে অনেক আত্মীয় আর বন্ধুও ছিল। না পুরবি, এই ঘটনাটা রাখি বন্ধনের দিন হয়নি, বরং একদিন আগে রাতে হয়েছে। 1 আগস্ট রাত্রিবেলা ঘটেছে। স্যার এই দেখুন, এই অ্যালবামটা আমরা দীপিকার আলমারিতে পাই। এখানে কিছু ফটো অদ্ভুত রকমের। এই দেখুন, এই ফটোগুলো অর্ধেক ছেঁড়া অথবা ছেঁড়া হয়েছে। হ্যাঁ, আলমারিটা তো দীপিকার, তার মানে হলো চাবিটাও ওর কাছেই ছিল। আর এই ফটোটা নিশ্চয় দীপিকাই ছিঁড়েছিল। কিন্তু কেন? কার ছবি আছে বাকি ছেঁড়া অংশে, যেটা দীপিকা কখনোই দেখতে চায় না? স্যার এই দেখুন, দীপিকার ফটো, ওর কাঁধে কারো হাত আছে। স্যার যেভাবে ফটোটা তোলা হয়েছে তাতে মনে হচ্ছে যে এদের মধ্যে স্পেশাল রিলেশন আছে। স্যার হতে পারে যে ও দীপিকার বয়ফ্রেন্ড, ঝগড়া হয়েছে আর রিলেশন ভেঙে গেছে। হতে পারে। ওর কি কোনো বয়ফ্রেন্ড ছিল? স্যার আমরা দীপিকার মা বাবার সঙ্গে কথা বলেছিলাম, ওনারা তো বললেন যে ওর কোনো প্রেম টেমের চক্কর নেই, বয়ফ্রেন্ড নেই। আরে এর মধ্যে কোনো নতুন ব্যাপার নেই। বয়ফ্রেন্ডের ব্যাপারটা বাইরের লোকরাই জানতে পারে, ঘরের লোকরা নয়। স্যার এই দেখুন, এই ফটোতে শুধু দীপিকা আছে, কিন্তু এই রিফ্লেকশনটা তারই হবে যে হয়তো এই ফটোটা তুলেছে। আর স্যার এই কোডটাও একই যা আগের ফটোগুলোতে ছিল। এক সেকেন্ড, এর পকেটে একটা লোগো আছে। কোন লোগোটা? পুরবি আয়না আনো তো। স্যার 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 লোগোটা হলো এক্সটি কম্পিউটার্স। এক্সটি কম্পিউটার্স, এক্সটি কম্পিউটার্স। তার মানে হলো যাকে আমরা খুঁজছি ও দীপিকার বয়ফ্রেন্ড, এক্সটি কম্পিউটার্সে চাকরি করে। ইয়েস স্যার, এই রিফ্লেকশনটা আমারই, আমি তুলেছি এই ফটোটা। আর এই ফটোগুলো, এটা তো তুমিই ছিলে না? হ্যাঁ স্যার, এই ফটোর মধ্যে আমিই রয়েছি। তাহলে এই ফটোটা দীপিকা কেন ছিঁড়েছিল? স্যার ওর কিছু ভুল হয়েছিল মনে হয়। স্যার এই কারণেই 2 সপ্তাহ আগে ও আমার সাথে ব্রেকআপ করে দেয়। ব্রেকআপ করে দেয়? আমি ওকে বোঝাবার জন্য অনেকবার দেখা করবার চেষ্টা করেছি, অনেকবার ফোনও করেছি স্যার, কিন্তু ও আমার সাথে কথা বলতেও চায়নি স্যার। কোন কথার ভিত্তিতে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা আগে বলো, বুঝেছ? স্যার ও মনে করেছিল যে আমার অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, কিন্তু স্যার আমার কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিলই না। কোনো অ্যাফেয়ার ছিল না তো তাহলে দীপিকা সন্দেহ কেন তোমাকে করতো? হ্যাঁ স্যার আমিই বলেছিলাম ওকে। কে? স্যার একজন অজানা মেয়ে আমায় লাভ লেটার লিখছিল স্যার। এক মিনিট, কি বললে তুমি? অচেনা মেয়ে অনেকগুলো লাভ লেটার লিখেছিল তোমাকে? হ্যাঁ স্যার, ও নিজের পরিচয় আমার থেকে লুকিয়ে রেখেছিল। দেখে ওই চিঠিগুলো? হ্যাঁ স্যার। স্যার আজই সকালে আমি টেবিলের উপর পেয়েছি। এখন তো আমাদের মাঝে দীপিকাও নেই, এখন দুজনের ভালোবাসায় কেউ বাধা হতে পারবে না। তোমার স্যার এর মানে ওই মেয়েটি সৌরভের উপরই না, দীপিকার উপরও নজর রেখেছিল। হ্যাঁ, আচ্ছা এই অচেনা মেয়েটা আগে কি কখনো তোমাকে অন্য কায়দা করে অন্য উপায়ে কোনো হিন্টস দিয়েছিল? না স্যার। হ্যাঁ স্যার, কাল সকালে আমার মোবাইলে একটা প্র্যাঙ্ক কল এসেছিল। তুই ঘুরিয়ে ফোন করেছিলি নিশ্চয়ই আবার ওকে? করেছিলাম স্যার, বুঝতে পারলাম যে দীপিকার ওটা বাড়ির নাম্বার। কি? দীপিকা তোমাকে ব্ল্যাঙ্ক কল দিয়েছিল? স্যার আমি দীপিকাকে কল করেছিলাম, ও আমায় বলল ও আমায় কোনো প্র্যাঙ্ক কল করেনি। অন্য কেউ ফোন করেছিল? কালকে তো রাখি বন্ধনের দিন ছিল, কারা কারা এসেছিল দীপিকার বাড়িতে? স্যার উৎসবের মরশুম ছিল,
ওর কাজিনস প্রীতি আর বর্ষা ছিল ওখানে। স্যার ওই দুজনের মধ্যে কেউ নয় তো? এখন তো এই চিঠি বলে দেবে ওই অচেনা মেয়েটির রহস্য। স্যার, এই লাভ লেটারটা প্রীতির রাইটিং এর সঙ্গে ম্যাচ করছে। আমি লিখেছিলাম ওই চিঠিটা। যদি দীপিকা না থাকতো তাহলে সৌরভ আজ আমার সঙ্গে থাকতো। দীপিকা আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল। আর এই জন্য তুমি দীপিকাকে মেরে ফেলেছো? না, আমি মানছি যে আমি সৌরভকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার বিশ্বাস করুন স্যার, দীপিকাকে আমি মারিনি, কারণ ও তো আমার বোন ছিল। স্যার আমরা প্রীতির বাড়ি থেকে দীপিকার কিছু জুয়েলারি, একটা পেন্ডেন্ট আর কিছু কার্ডস পেয়েছি, যেগুলো সৌরভ দীপিকাকে দিয়েছিল। তার মানে তুমি এই সব জিনিসগুলো দীপিকার আলমারি থেকে চুরি করেছিলে? কেন? কারণ এই সমস্ত গিফট সৌরভ ওকে দিয়েছিল। আমার আমার হিংসা হচ্ছিল। এই সব কিছুর উপর দীপিকার না, আমার অধিকার স্যার। ওর বাড়ি থেকে কোনো বন্দুক পাওয়া গেছে? না স্যার, বন্দুক তো পাওয়া যায়নি। তাহলে বলো প্রীতি, কখন তুমি এই চুরিটা করেছিলে? দীপিকা মারা যাবার একদিন আগে। আর ওই সময় দীপিকা কোথায় ছিল? ও গেস্ট রুমে চুপি চুপি কারোর সাথে ফোনে কথা বলছিল। তুমি শুনেছিলে কি কথা বলছিল? হ্যাঁ, ও কারোর সাথে ওর ভাইয়ের মৃত্যুর ব্যাপারে কথা বলছিল। দীপিকার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে? হ্যাঁ, সুশান্তর মৃত্যু 2 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে হয়। আর দীপিকা কাউকে ফোনে বলছিল যে যে ও জানতো যে ওটা একটা দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র ছিল। ও, তার মানে দীপিকার এই সন্দেহটা অন্য কারো জন্য বিপজ্জনক ছিল। আর ওই ব্যক্তি দীপিকাকে খুন করে দিল। ধরা পড়ার ভয়ে ও দীপিকাকে ওর রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। সুশান্তর অ্যাক্সিডেন্টের ফাইলটা বের করো। আর একটা কাজ করো, দীপিকার সমস্ত টেলিফোন রেকর্ডস চেক করো। দেখো সন্ধেবেলা দীপিকা কার সাথে কথা বলছিল, কে এমন লোক যাকে এতটাই ভরসা করে দীপিকা তার মনের কথা বলেছিল। সুশান্তর অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি জানা গেছে? স্যার, পুলিশ রেকর্ড অনুযায়ী সুশান্ত সেদিন খান্ডালার আইবি হোটেলে ছিল যেদিন ওর অ্যাক্সিডেন্ট হয়। খান্ডালা? খান্ডালা কি জন্য গিয়েছিল? স্যার ও একটা বিজনেস কনফারেন্স অ্যাটেন্ড করতে গিয়েছিল 2 দিনের জন্য। আর ওই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল? কোনো আই উইটনেস? না স্যার, কোনো আই উইটনেস নেই। অ্যাক্সিডেন্ট ঘাটের রাস্তায় হয়েছিল। সুশান্ত হোটেল থেকে একটা ট্যাক্সি বুক করেছিল। ও ট্যাক্সি সামনে থেকে একটা এসইউভির সঙ্গে ধাক্কা খায় আর খাদে পড়ে যায়। স্যার, সুশান্ত আর ট্যাক্সি ড্রাইভার দুজনেরই তখনই মৃত্যু হয়। ও আচ্ছা, আর কিছু? আর স্যার, সুশান্তের বাবা মিস্টার রাজের থেকে জানতে পেরেছি যে সুশান্ত ওই কনফারেন্সে একটা বড় কন্ট্রাক্ট সই করতে গেছিল, যাতে ওর কোম্পানির কোটি টাকা লাভ হতো। আচ্ছা, টাকা আসলে বিপদ বাড়ে আর সফল হলে শত্রু বাড়ে। রাহুল এসেছে? হ্যাঁ স্যার, উনি ওয়েটিং রুমে আছেন। ডাকো ওকে। সুশান্তর গাড়ির সঙ্গে যে এসইউভি অ্যাক্সিডেন্ট হয় সেটা কে চালাচ্ছিল? স্যার, লোকটার নাম ছিল লাকি। লাকি? হ্যাঁ স্যার। ওর ব্যাপারে কি ইনফরমেশন আছে? বিশেষ কিছু নয়, কিন্তু এইটুকু জানতে পেরেছি যে এই লাকি খান্ডালায় ছুটি কাটাতে এসেছিল আর কোনো স্টিকার বানানোর কোম্পানিতে ছোটখাটো একটা কাজ করে। হ্যাঁ রাহুল, একটা কথা বলো, দীপিকা কি মারা যাওয়ার আগে তোমার সঙ্গে ও সুশান্তর ব্যাপারে কোনো কিছু ডিসকাস করেছিল? স্যার,
দীপিকা সন্দেহ করেছিল সুশান্তের মৃত্যু একটা প্রি প্ল্যান মার্ডার ছিল। ওর অ্যাক্সিডেন্ট হয়নি, ওটা করানো হয়েছে। ও কাউকে সন্দেহ করতো? না, কিন্তু দিন রাত স্যার যে কোনো একটা প্রমাণ খোঁজার চেষ্টা করে স্যার। অনেক বুঝিয়েছি যে এইসব পাগলামি ছেড়ে সুশান্তের মৃত্যুটা অ্যাকসেপ্ট কর, কিন্তু ও... ঠিক আছে, তুমি যেতে পারো রাহুল। ওকে স্যার। হ্যাঁ স্যার। কি হলো? স্যার, দীপিকা আমার খুব ক্লোজ ছিল, আর স্যার সুশান্তের মৃত্যুর পর স্যার ও সব বিষয় আমি অ্যাটাচ ছিলাম স্যার, অ্যাটাচ। স্যার 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 আমার বোনের খুনিকে খোঁজার আমি আপনাদেরকে হেল্প করব স্যার। খুনিকে শাস্তি অবশ্যই দেবেন স্যার। ঠিক আছে, এটা কোইন্সিডেন্স নয়, কাকতালীয় নয়। এটা জানি না কেন আমার এটা মনে হচ্ছে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, অন্য কিছু। অন্য কিছু না হলে সুশান্ত যেদিন ওই কন্ট্রাক্টে সাইন করা ছিল ওই দিন সুশান্তর সঙ্গে অ্যাক্সিডেন্ট কিভাবেই বা হতে পারে? হ্যাঁ স্যার, আর এই অ্যাক্সিডেন্টটাও খুব নিখুঁত টাইমিং এর সাথে হয়েছিল। সুশান্ত যেই না হোটেল থেকে বেরিয়েছে তার 15 মিনিটের মধ্যেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল আর খাড়িতে গিয়ে পড়ে গেল। তার মানে হলো ওই হোটেলে এমন কেউ ছিল যে সুশান্তর ওপর নজর রাখছিল। কেউ তো নিশ্চয়ই ছিল। এই হোটেল আইভিউতে গিয়ে খোঁজ নিতে হবে। হোটেল আইভিউতে গিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করো। সিআইডি। বলুন স্যার। 2 বছর কেন, আমাদের কাছে 5 বছরের রেকর্ড পেয়ে যাবেন। গুড। তো 26 মে 2010 এখানে কোন কোন গেস্ট এসেছিল তার লিস্ট আমরা দেখতে চাই। 1 মিনিট স্যার। স্যার স্যার এটা দেখুন, সুশান্ত রুম নাম্বার 203-এও এসে থেকেছিল। সুশান্ত 203 নম্বর রুমে ছিল। 204-এ কোনো লক্ষিন্দর নামের লোক উঠেছিল। এটা লাকি নয় তো? শ্রেয়া, পুলিশের রেকর্ডে লাকির যে অ্যাড্রেস আছে দেখো তো এটা সেটাই কিনা। স্যার স্যার অ্যাড্রেস, ফোন নাম্বার সবটাই ম্যাচ করছে। আমার সন্দেহই সত্যি হলো। এই লক্ষিন্দরই তাহলে লাকি। লাকি এখান থেকে 6টার সময় চেক আউট করে গেছে। আর স্যার সুশান্ত চেক আউট করেছে 6:30টার সময়। স্যার অ্যাক্সিডেন্টটা হয়েছিল 6:45টার সময়। আর যে গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা লাকিই চালাচ্ছিল। যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানেই যেতে হবে, ওখান থেকেই কিছু জানতে পারবো। স্যার এটাই সেই মোড় যেখানে সুশান্তের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এ তো দেখছি একেবারে ব্লাইন্ড কর্নার। সামনে থেকে আসা গাড়ি দেখাই যাবে না আদৌ। স্যার রাস্তাটা তো একদম নিঝুম। পরের গ্রামটা এখান থেকে 6 কিলোমিটারের দূরত্বে আছে, আর দুদিকে জঙ্গলই জঙ্গল। আর স্যার 26 মেতে যখন সুশান্তের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন বৃষ্টি পড়ছিল। আমার মনে হয় না এটা কোনো অ্যাক্সিডেন্ট। এই লাকি জেনে বুঝে নিজের গাড়িটা রং সাইডে পার্ক করেছিল, আর যখন সুশান্তর গাড়িটা ফুল স্পিড নিয়ে এই মোড় ঘুরেছিল আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল। আর ও কোনোভাবে গাড়িটাকে কন্ট্রোলে আনবার আগেই ওর গাড়ি লাকির গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, আর ওর গাড়িটা সোজাই নিচে এই খাদের মধ্যে গিয়ে পড়ে। আর তারপর লাকি কোনোভাবে নিজেই নিজেকে আহত করেছে, পুলিশের কাছে এটা প্রমাণ করতে যে এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু স্যার এটা আমরা প্রমাণ করব কি করে? এই লাকিকে ধরতে হবে, ওই বলতে পারবে 2 বছর আগে ঠিক কি ঘটেছিল। 2 বছর আগে অ্যাক্সিডেন্ট? আমার তো কিছু মনে পড়ছে না। ওই অ্যাক্সিডেন্টে দুটো লোকের প্রাণ চলে গেল, আর তোমার কিচ্ছু মনে নেই? স্যার ওকে তো মনে করাতে হবে দেখছি। ও হ্যাঁ, আমার মনে পড়েছে, মনে পড়েছে। আর আমার খুব আফসোস আছে এই ব্যাপারে। তোমায় দেখে মনে হচ্ছে না তোমার খুব একটা বেশি আফসোস হয়েছে। তার মানে? মানে হচ্ছে ব্যাংকে সামান্য ক্লার্কের চাকরি করা একটা লোক যে 2 বছর আগে পর্যন্ত একটা ভাড়া ঘরে বাস করত, আজ নিজের নেম প্লেটওয়ালা এত দামি বাংলোতে থাকে।
একটু অবাক হয়ে যাচ্ছি আমরা। এক্সকিউজ মি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এর ভেতরে নাক না গলান তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, গলাচ্ছি না নাক, তার বদলে আপনি একটু সাহায্য করুন আমাদের। সত্যি সত্যি বলুন, কি ঘটেছিল সেদিন? অ্যাক্সিডেন্ট, পুলিশ কেস, আর এখন তো কেসও ক্লোজ হয়ে গেছে। ওঠ ওঠ। কেস রিওপেন হয়েছে, এবার বলে ফেল সুশান্তকে কেন মেরেছিলি, না হলে আরো কয়েক ঘা পড়ে যাবে কিন্তু। টাকার লোভে। কে লোকটা দেখিয়েছিল তোকে? হ্যাঁ, এবার হবে মজা। এই অবধি তো এসে গেছো, এবার এখান থেকে ফিরে কেউ যেতে পারবে না। স্যার, আয় আয়, আরে আমাকে মারবার জন্য তোদের দ্বিতীয়বার জন্মাতে হবে। আয় আয় আয়। কি করছে এটা? দয়া স্যার, অনেক খেলা খেলেছিস তুই। আমি আমি মেরেছিলাম সুশান্তকে। কেন কেন মেরেছ সুশান্তকে? দেখতে পারতাম না সুশান্তকে। কি কম পারতাম আমি? প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিটা কমপ্লিট করেছিলাম আমি, কিন্তু আমার পরিবারের লোকেরা সব সম্পত্তি ওই সুশান্তর নামে করে দেয়। যদি এটাই হয়ে থাকে তাহলে নিজের পরিবারের সাথে কথা বলতে। তাহলে ওই বেচারি সুশান্ত কি দোষ করেছিল? ওকে তুমি কেন মেরেছো? আমি আমার বাবার সাথে অনেক লড়াই করেছি, কিন্তু কিন্তু উনি মানলেন না। এই ছোট একটা ব্যাপারের জন্য তুমি তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। আর এই কথাটা যখন দীপিকা জানতে পারলো
তুমি তাকেই মেরে ফেললে। ও তোমার বোন ছিল না? তোমাকে রাখি বাঁধতো না? আরে আমরা বোনরা যখন দাদাদের হাতে রাখি পরাই, তখন আমাদের দাদা আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে সে সারা জীবন আমাদেরকে রক্ষা করবে। আর তুমি ওকেই মেরে ফেললে? হ্যাঁ, তোমার এই ঘৃণা দুটো নিরীহ প্রাণ নিয়েছে। সিআইডি অফিসারদের ওপরে তুমি গুলি চালিয়েছিলে। এবার পৌঁছতে থাকো জেলে বসে, ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.